তাহলে দেখো সামনে যেহেতু অ্যাসিস্ট্যান্ট, এই এখনও ক্লাসে আসছে সুভাষিস দাস, ঠিক আছে, তোমাদের সামনে তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা, এবং এই ব্যাচটা মেনলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্টুডেন্টরাই তোমরা পড়ছো যারা পরীক্ষা দিতে যাবে, এবং তাদের গতকাল আমি প্লাস্টিক অ্যানালাইসিস পড়িয়েছি, সেটার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন শুনো আগে, ঠিক আছে। আচ্ছা, প্লাস্টিক অ্যানালাইসিস হঠাৎ প্রয়োজনীয়তা কি, হঠাৎ করে কেন এলো? আমরা তো এতক্ষণ পর্যন্ত ইলাস্টিক স্ট্রাকচার অ্যানালাইসিস করছিলাম, হঠাৎ প্লাস্টিক অ্যানালাইসিস কেন হলো? ঠিক আছে, আমরা ইলাস্টিক স্ট্রাকচার অ্যানালাইসিসে কি দেখলাম, যে একটা ধরো মাইল্ড স্টিল রয়েছে, আমরা একটা ডাকটাইল যেই মেটেরিয়ালগুলো রয়েছে সেই ডাকটাইল মেটেরিয়ালের অ্যানালাইসিস আমরা প্লাস্টিক অ্যানালাইসিসে করি। এটা কালকের ক্লাস করতে গিয়ে এটুকুন জায়গা সবার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার একটা ডাকটাইল এমএস বার তুমি ইমাজিনেশন করলে মনে, ঠিক আছে, এটাও কালকে বলেছিলাম। এবার যেই মুহূর্তে কোনো একটা সার্টেন লোড, ধরো P5 লোডের ভ্যালু, এই P5 লোডের জন্য সেই ডাকটাইল রডটার টপ আর বটম যে ফাইবার রয়েছে সেই টপ অ্যান্ড বটম ফাইবার ক্র্যাক করে যাচ্ছে, ঠিক আছে, সেই সার্টেন লোডের জন্য টপ আর বটম ফাইবার ক্র্যাক করে যাচ্ছে। তাহলে এতদিন আমরা কি করতাম, যে এই পার্টিকুলার সেই ডাকটাইল মেটেরিয়ালটা ধরে নিচ্ছি আর ও লোড ক্যারি করতে পারবে না, শুধু তার টপ আর বটম ফাইবার কিন্তু ক্র্যাক করেছে, কিন্তু বাদবাকি যতগুলো লেয়ার রয়েছে প্রত্যেকটা লেয়ারের কিন্তু ফাইবার আলটিমেটে পৌঁছায়নি। আমরা জাস্ট টপ আর বটম ক্র্যাক করে গেছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ডাকটাইল মেটেরিয়ালটা আর আমরা ইউজ করতে পারবো না লোড ক্যারিংয়ের ক্ষেত্রে। এতদিন পর্যন্ত এই পদ্ধতিতে সমস্ত ক্যালকুলেশন করে গেছো। এরপরে নতুন এলো হচ্ছে প্লাস্টিক অ্যানালাইসিস। প্লাস্টিক অ্যানালাইসিস বলো না, শুধু টপ আর বটম ফাইবার ক্র্যাক করলে চলবে না, সেই ডাকটাইল মেটেরিয়ালটার প্রত্যেকটা লেয়ার লোড ক্যারিং করবে এবং লোড ক্যারি করে তার প্রত্যেকটা লেয়ারে আলটিমেট পয়েন্ট অবধি পৌঁছাবে এবং প্রত্যেকটা ক্র্যাক করবে। সেই মুহূর্তকে আমরা বলবো কোল্যাপস, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা, তুমি ধরো এমনভাবে চিন্তা করো, তুমি তোমার যেটা ম্যাক্সিমাম ক্ষমতা, ঠিক আছে, তুমি ধরো প্রত্যেক দিন 10 ঘন্টা পড়াশোনা করতে পারো, তোমার ম্যাক্সিমাম ক্ষমতা, তুমি পড়ছো 2 ঘন্টা করে, তাহলে কি তোমার ফুল ইউটিলাইজেশন হচ্ছে? ফুল ইউটিলাইজেশন কিন্তু হচ্ছে না। সেই জন্য একটা ডাকটাইল মেটেরিয়াল তার ফুল ইউটিলাইজেশন করার জন্য আমরা এই প্লাস্টিক অ্যানালাইসিস থিওরিতে এলাম। এটা হচ্ছে মূল প্লাস্টিক অ্যানালাইসিসের। এতক্ষণ ইল্ড ছিল, এবার প্লাস্টিক। ইল্ডে কি হলো, শুধু টপ আর বটম ফাইবার ক্র্যাক করবে, আর প্লাস্টিক অ্যানালাইসিসের টোটাল ক্রস সেকশনের প্রত্যেকটা লেয়ারের মধ্যে ইল্ড পয়েন্ট পৌঁছে যাবে, ঠিক আছে, সেটাকে আমরা কোল্যাপস লোড বলবো। এই জায়গাটাই বিভিন্ন ছবির মাধ্যমে কালকে বুঝিয়েছিলাম, এটাই মূল সারাংশ এখানকার। তাহলে প্লাস্টিক অ্যানালাইসিসে আর কি করতে চাইছি, একটা মেটেরিয়াল যখন তার ইল্ডে পৌঁছায়, ইল্ড মানে টপ আর বটম ফাইবার যখন ক্র্যাক করে যায় একটা সার্টেন লোড ক্যারি করার জন্য, সেই ইল্ড স্ট্রেস আর প্লাস্টিক মানে তার প্রত্যেকটা লেয়ার যখন লোড ক্যারি করে ক্র্যাক করে যায়, এই দুটোর মধ্যে আমরা রিলেশনশিপ বের করছি, ঠিক আছে। মানে প্লাস্টিকে লোড ক্যারি করতে পারতো ধরো 50 কিলো নিউটন, তোমার কোল্যাপসে লোড ক্যারি করতে পারছে 500 কিলো নিউটন। এই 50 থেকে 500 কত টাইমস হায়ার, সেটা আমরা প্লাস্টিক অ্যানালাইসিসে মূল অ্যানালাইসিস করছি। তাহলে প্লাস্টিক অ্যানালাইসিস কেন অ্যানালাইসিস করছি এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপরে এটা শেপ ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর কালকে আলোচনা করেছিলাম এবং তার উপর নিউমেরিক্যাল প্রবলেমও সলভ করিয়েছিলাম, ঠিক আছে। শেপ ফ্যাক্টরে আর যাচ্ছি না। শেপ ফ্যাক্টরেরও তাই কাজ। মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি, ইলাস্টিকে কতটা মোমেন্ট ক্যারি করছে, বা মোমেন্ট তো নয়, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, কতটা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স একটা মেটেরিয়াল দিচ্ছে, আর আলটিমেটে তার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স দেওয়ার ক্ষমতা কত, এদের মধ্যে রিলেশনশিপ তোমার শেপ ফ্যাক্টর দিল, ঠিক আছে। এতদূর পর্যন্ত তো গেল বেসিক জায়গা। আচ্ছা, নিউমেরিক্যাল প্রবলেম করতে গিয়ে দেখলে পয়েন্ট লোডের নিচে হিঞ্জ আমরা কনসিডার করলাম, তাহলে মনে প্রশ্ন আসলো না, স্যার একটা বিম রয়েছে, বিমের মধ্যে পয়েন্ট লোড পড়ছে, তাহলে সেই পয়েন্ট লোডটা পড়ার জন্য বিমটা তো একটা ডেপথ ছিল, ওই ডেপথটা কেন হিঞ্জ হয়ে গেল? মনে প্রশ্ন আসে তো। নিউমেরিক্যাল প্রবলেমে তো তোমরা যে কোনো বই খুলবে, ডাক্তার এসকে দুগ্গালের বই, ওখানে শুধু জাস্ট লাইন ডায়াগ্রাম করে হিঞ্জ তৈরি করে
নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করে দিয়েছে। নিউমেরিক্যাল প্রবলেম একদম সোজা, ক্লাস 9-10 এর স্টুডেন্টরাও পারবে, তারও নিচের 7-8 এর স্টুডেন্টরাও পারবে প্লাস্টিক অ্যানালাইসিসের নিউমেরিক্যাল। কিন্তু ওই হিঞ্জটা তৈরি হলো কেন? একটা বিমের লোডের নিচে তুমি হিঞ্জ কেন তৈরি করলে, বা বিমের যেখানে লোড অ্যাক্ট হচ্ছে তার নিচের পয়েন্টটা তুমি হিঞ্জ কেন কনসিডার করলে, এটা মাথায় আসলো না। আবার একটা ফিক্সড বিমের দুটো এন্ড কেন তুমি হিঞ্জ কনসিডার করছো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার সময়, এটা মাথায় আসছে না। এই জায়গাগুলোকে মাথায় আনার জন্যই কিন্তু কালকে মোমেন্টের রিডিস্ট্রিবিউশনটা পড়িয়েছি, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে দেখবে। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার পরীক্ষার পয়েন্ট অফ ভিউ দিয়ে কি মোমেন্টের রিডিস্ট্রিবিউশন বিশাল কিছু একটা ইম্পর্টেন্ট না, বিশাল কিছু ইম্পর্টেন্ট না। শুধু নিউমেরিক্যাল প্রবলেম করে গেলে শেপ ফ্যাক্টরটা কি জানলে, নিউমেরিক্যাল আজকেও করাবো একটা প্রবলেম, ঠিক আছে? সে প্রবলেমটাই ধরো করলে, আর তোমার প্লাস্টিক অ্যানালাইসিসের বেসিক ডেফিনেশন, এই তিনটে জিনিস জানলে কিন্তু পরীক্ষার জন্য শেষ কাজ, ঠিক আছে? এর বেশি দরকার হয় না কম্পিটিটিভ এক্সামে। কেউ তো মনে তো প্রশ্ন আসছে যে স্যার একটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, পয়েন্ট লোডটা হলো, যখন ক্যালকুলেশন করছি সেই পয়েন্ট লোডের নিচে আমি কেন একটা হিঞ্জ ধরে ক্যালকুলেশন করলাম। দেখো, এই হিঞ্জের সাথে পরিচয় তোমাদের করাবো, সেই জন্য কিন্তু প্লাস্টিক অ্যানালাইসিস প্রথম উইকেই করাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গাইডেন্সের। নেক্সট উইকে কিন্তু আমি ডিটারমিনেন্সি ইনডিটারমিনেন্সি চ্যাপ্টারটা রাখলাম, কারণ ওখানেও হিঞ্জ রয়েছে। হিঞ্জের মূল পরিচিতি কিন্তু প্লাস্টিক অ্যানালাইসিস করিয়ে দেয়, ওখানে তো জাস্ট নিউমেরিক্যাল প্রবলেম সলভের মতন জিনিসগুলো, ঠিক আছে? তাহলে হিঞ্জ কেন তৈরি হলো সেটা যারা কালকে ক্লাস করেছো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কেন পয়েন্ট লোডের নিচে আমি হিঞ্জ দিলাম, কেন একটা ফিক্সড বিম যখন কনসিডার করছি তার দুটো এন্ডে আমি হিঞ্জ দিলাম? কালকে কে কে ক্লাস করেছো যারা আমার থেকে আগে থেকে যারা পড়ছো, ঠিক আছে? তাদের সঙ্গেই কথা বলি। এখানে কে রয়েছে? তো অর্পণ রয়েছে, অপূর্ব রয়েছে, অয়ন্তী, তোমার এই অনুশ্রী রয়েছে। ক্লিয়ার হয়েছে কেন হিঞ্জ তৈরি হলো? এটুকুন শুধু আমাকে বলো, নাকি দেখে উঠতে পারোনি? কাল ক্লাসে দেখেছিলাম, ক্লিয়ার হয়েছিল। ক্লিয়ার হয়েছিল তো? হিঞ্জ কেন? হিঞ্জ তো কিছুই না, বলেছিলাম যে প্রত্যেকটা ফাইবার যদি কোল্যাপস করে যায় তাহলে সেটা আলটিমেট লোডে পৌঁছে গেল, সেখানে আমি হিঞ্জ দিয়ে কনসিডার করেছি, এই তো বলেছিলাম হিঞ্জে, ঠিক আছে? এই গেল, ব্যাস এটুকুনি। আজকে এই কতক্ষণ আলোচনা করলাম? 5-7 মিনিট আলোচনা করলাম, এটুকুন জিস্ট তুমি ধরে রাখো। কালকে অনেক কিছু পড়িয়েছি, তার সারাংশই 5-10 মিনিটে বললাম, ঠিক আছে? কালকে নিউমেরিক্যাল প্রবলেমও করিয়েছি, আজকে দুটো নিউমেরিক্যাল প্রবলেম করাবো। তোমাদের 2020 সালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে যে নিউমেরিক্যাল প্রবলেমটা এসেছিল একদম সোজা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? ওটা করিয়ে দিয়েছি, ওটা পয়েন্ট লোড দিয়েছিল। আমি একটা ইউডিএল দিয়ে করাবো আজকে, আরেকটা পয়েন্ট লোড দিয়েই একটু তোমার এটা একটু টাফ বলতে একটা গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে দেবো, ঠিক আছে? এটা করে যাও কালকের ক্লাসটা, আর আজকে দুটো নিউমেরিক্যাল, ঠিক আছে? বা কালকের ক্লাসটা যদি মনে হয় যে স্যার অনেক কিছু পড়িয়েছেন, এত কিছু পরীক্ষাতে লাগবে না, এত কিছু পরীক্ষায় লাগবে না, এতক্ষণ যেই ভাষণ দিলাম এটুকুনকে তুমি গ্রিপ করো, ঠিক আছে? কালকের ক্লাসের সঙ্গে ইন্টারলিঙ্ক করো, আর আজকে দুটো নিউমেরিক্যাল প্রবলেম, এ দুটো নিউমেরিক্যাল প্রবলেম করো, তোমার এসএসসিও বেরিয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিও বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো আমি শুরু করছি। হ্যাঁ বলো, কে বলছো? কুনাল বলো। স্যার বলছি, এই যেটা আমরা প্লাস্টিক অ্যানালিসিস করছি ওটা শুধু হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালের জন্যই হবে তো? ডাকটাইল মেটেরিয়ালের জন্য, ঠিক আছে? হ্যাঁ, হোমোজিনিয়াস তো নিশ্চয়ই, কিন্তু ডাকটাইল তাই হচ্ছে তার নেচার, ঠিক আছে? এখানে তুমি হোমোজিনিয়াসের কি পয়েন্ট, তোমার হঠাৎ তুমি যে বললে যে স্যার হোমোজিনিয়াসের জন্য কিনা, ঠিক আছে? হোমোজিনিয়াসের কি, দাঁড়াও এটাকে আমার ভিডিওটা বন্ধ করতে হবে, ভিডিওটা না বন্ধ করলে আমার দেখতে পাচ্ছ আইপ্যাডের? হ্যাঁ, আইপ্যাডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, আইপ্যাডের স্ক্রিন দেখতে পাচ্ছ। কালকে করিয়ে দিয়েছিলাম, এই কয়েকটা কোশ্চেন করিয়েছিলাম, এই 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। দেখো যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পড়ো তাদেরও কিন্তু পরীক্ষার কোশ্চেন এটা আসে, এমন কেউ ভেবো না যে এটা কি জুনিয়র ইঞ্জিনিয়ারদের লাগবে না, অবশ্যই এই জায়গাগুলো লাগবে। হ্যাঁ, স্টেনিয়া পরীক্ষাতে অনেক ইন ডিটেলস আসে, ঠিক আছে? তারপরে 2020 সালে যেই কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটাও করিয়েছিলাম। আজকে দুটো কোশ্চেন তোমাদের করাবো, দুটো কোশ্চেন করিয়ে ফ্লুইড মেকানিক্স শুরু করবো। আজকে ফ্লুইড মেকানিক্সই শুরু করার কথা, কিন্তু এ দুটো যদি বাদ থেকে যায়
আর এটা আর করানো হবে না। আরেকটা আমি কোশ্চেন করাচ্ছি, এই কোশ্চেনটা সব রকম জায়গা ক্লিয়ার করবে, তোমাদের সব কনফিউশনের ক্লিয়ার হয়ে যাবে। যদি কালকে নিউমেরিক্যাল প্রবলেমগুলো কেউ নাও দেখে থাকো, ঠিক আছে, শুধুমাত্র এই কোশ্চেনটা দেখো, তাহলেও তোমার কাজ হয়ে যাবে। এটা ফিক্সড বিম রয়েছে এ, এটা তার বি পয়েন্ট, বি পয়েন্টে একটা 1.2 পি একটা লোড রয়েছে, এটা হচ্ছে বি পয়েন্ট। আরেকটা পয়েন্ট রয়েছে সি পয়েন্ট, সি পয়েন্টে লোড কত রয়েছে, সি পয়েন্টে পি লোড রয়েছে, ঠিক আছে। আরেকটা রয়েছে ডি পয়েন্ট, ডি পয়েন্টটা ফিক্সড। এই একটা ফিক্সড বিম রয়েছে, এই লেন্থ, এদের মধ্যে ডিস্টেন্সগুলো কত 1.2L, এটা হচ্ছে 1.2L, তারপর এটা হচ্ছে 0.5L, আর তারপর এটা হচ্ছে 0.3L। কে হাত তুলেছ? সুরজিৎ বলো। স্যার ওটা 1.2L বললেন না, 0.2 লিখেছেন। কোনটা বলো তো? 1.2P, 1.2P, 0.2L, ঠিক আছে, তাই বলেছি নাকি ভুল বলেছি? তাহলে এটা দেখে দেখে লিখছি, তো তোমাদের সঙ্গে কথা বলছি, লিখছি, অনেকগুলো কাজ একসাথে করতে হয়, তো ফলে অনেক সময় ভুল হয়ে যায় আর কি লিখতে গিয়ে। এই কোশ্চেনটা কালকে, আচ্ছা কালকের বেসিক জায়গাগুলো বলেছিলাম, ঠিক আছে, দরকার নেই বেসিক জায়গা, এখনো বুঝতে পারবে। আচ্ছা কালকে আমি বলেছিলাম যে আমরা ডিএসআই বের করি, ঠিক আছে, ডিএসআই বের করি, ডিএসআই মানে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। কিভাবে বের করি সেটা নেক্সট রোববার, বা নেক্সট রোববার না, নেক্সট শনিবার তোমাদের পড়াবো স্ট্রাকচারাল অ্যানালাইসিসের ইনডিটারমিনেসি অ্যান্ড ডিটারমিনেসি চ্যাপ্টারটা, সেখানে হয়ে যাবে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বের করা। এখন শুধু শুনে রাখো যে এই যেই ফিক্সড বিমটা এঁকেছি এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি 2, এর ডিএসআই হচ্ছে 2 ফর ভার্টিক্যাল লোডিং। এখানে তো শুধু ভার্টিক্যাল লোড রয়েছে, ভার্টিক্যাল লোডিং, ঠিক আছে, এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হয়ে গেল 2, ঠিক আছে। আচ্ছা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি 2, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখানে দেখো এখানে লিখেই দিয়েছি, বুঝতে পারছি বললে তো হলো না, 3টে হিঞ্জ প্রয়োজন, ঠিক আছে। এইখানে এই স্টেটমেন্টটা বলেছিলাম যে এই স্টেটমেন্টটা এখন লেখো, নিউমেরিক্যাল প্রবলেম যখন করাবো তখন এই জায়গাটা ক্লিয়ার হবে যে কেন লিখলাম। এটা কোথায় গেল? এই জায়গাটাও লিখেছিলাম কালকে। এই দেখো মিনিমাম নাম্বার অফ, এখানে দেখো লিখেছিলাম, ঠিক আছে, মিনিমাম নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ রিকোয়ার্ড ফর কোল্যাপস, লিখেছিলাম ডিএসআই +1। যেই নিউমেরিক্যাল প্রবলেমটা দিলাম সেখানে দেখলে ডিএসআই এর ভ্যালু আসছে 2, তাহলে মিনিমাম নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ কত হবে? মিনিমাম নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ হবে তোমাদের 3, ঠিক আছে, সেটাই লিখছি যে ডিএসআই 2, সো minimum number of hinges are required equals to 3 for collapse, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার বিমটা রয়েছে, এতে 3টে হিঞ্জ তোমার মিনিমাম প্রয়োজন, সেই 3টে হিঞ্জ যদি এখানে হয়ে যায় তাহলে এই স্ট্রাকচারটা কোল্যাপস হয়ে যায়। এবার এই জাতীয় কোশ্চেন, আগেরটা কি ছিল? আগেরগুলো ছিল হচ্ছে তোমার এগুলো একটা ফিক্সড বিম, ফিক্সড বিমের মধ্যে একটাই লোড রয়েছে, পিইউ একটাই লোড। এবার তার আগেরটা 2 নম্বর কোশ্চেনটাও একটাই লোড ছিল, বা প্রথমটা তো বেসিক 2020 সালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাতে যে কোশ্চেনটা এসেছিল তাতেও একটাই লোড ছিল, ঠিক আছে, কিন্তু এখানে তো 2টো লোড হয়ে গেল, ফলে 3টে হিঞ্জ দেব। তাহলে হিঞ্জ আমাদের কটা জায়গায়? আচ্ছা কালকে পড়িয়েছিলাম যে হিঞ্জের লোকেশন, তাহলে হিঞ্জের লোকেশন পড়াতে গিয়ে কি বলেছিলাম? হিঞ্জ পয়েন্ট লোডের নিচেও তৈরি হতে পারে, আবার ফিক্সড
যেই এন্ডগুলো রয়েছে সেই ফিক্সড এন্ডেও তৈরি হতে পারে। এবার তোমার মনে হলো স্যার মিনিমাম নাম্বার অফ হিঞ্জ আপনি লিখেছেন 3, কিন্তু হিঞ্জ তো 4টে জায়গায় তৈরি হতে পারে, আমরা দেখে বলতে পারছি এ বি সি ডি 4টে জায়গাতে হিঞ্জ তৈরি হতে পারে, তাহলে কোন 3টে জায়গাতে হিঞ্জ তৈরি হবে, এটাই তো মূল প্রশ্ন। এবার আমরা ট্রায়াল অ্যান্ড এরর করব, ঠিক আছে, 3টে কেস করব। কেস 1-এ কি করব, আমরা কেস 1-এ করব হচ্ছে কেস 1 আমরা হিঞ্জ এখানে দেব হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট, এই 3টে পয়েন্টে হিঞ্জ দিয়ে অ্যানালাইসিস করব। দেখব এই 3টে পয়েন্টে হিঞ্জ দিয়ে অ্যানালাইসিস করে এই যে পি এর ভ্যালু কত হয়, এই পি এর ভ্যালু কত হয় এই 3টে পয়েন্টে হিঞ্জ দিয়ে। এবার কেস 2-তে কি করব, কেস 2-তে হিঞ্জ আমি অ্যাপ্লাই করব এ বি আর ডি, এই 3টে পয়েন্টে হিঞ্জ দেব, ঠিক আছে। এই 3টে পয়েন্টে হিঞ্জ দিয়ে আবার পি এর মান ক্যালকুলেশন করব। এখান দিয়ে একটা পি এর মান ক্যালকুলেশন করলাম, আরেকবার পি এর মান ক্যালকুলেশন করব। কেস 3, কেস 3-তে আমরা কি করব, এ বি আর ডি হবে তো, এ বি আর ডি, হ্যাঁ সি লিখেছি না, এ বি আর ডি। আমি জানি না আজকাল কেন খুব হচ্ছে, এক মুখে এক কিছু বলছি, এই কথা বলতে বলতে ভুল লিখে ফেলছি, এ বি আর ডি। আবার 3 নম্বর কেসে দেখব এ সি আর ডি, এই 3টে পয়েন্টে হিঞ্জ দেব, এই 3টে পয়েন্টে হিঞ্জ দিয়ে পি এর মানটা ক্যালকুলেট করব, ঠিক আছে। এবার এই 3টে পি এর মধ্যে যেটা মিনিমাম পি হবে, যেটা মিনিমাম পি, যেটা মিনিমাম ভ্যালু হবে, ঠিক আছে, সেই মিনিমাম পি এর জন্যই এই স্ট্রাকচারটা কোল্যাপস করবে, ঠিক আছে। সেটা তো এটা জানো, আমরা বিম ডিজাইনও দেখেছি আরসিসিতে মিনিমাম ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি। যদি মিনিমামে যদি সেভ থাকে মিনিমামে, তাহলে তো তার মিনিমামে ধরো আসলো 10 কিলো নিউটন, 10 কিলো নিউটনের জন্য এটাকে আমরা সেভ করব, তার হায়ারগুলো সেভ হয়ে যাবে। এই অ্যাপ্রোচকে বলা হয়, দেখো দুটো অ্যাপ্রোচ রয়েছে, ঠিক আছে। কেউ যদি আগে পড়ে থাকো প্লাস্টিক অ্যানালাইসিসের নিউমেরিক্যাল প্রবলেমগুলো, লোয়ার বাউন্ড থিওরেম আর আপার বাউন্ড থিওরেম দুটো থিওরেম রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের পড়াইনি লোয়ার বাউন্ড আপার বাউন্ড, এত ডিটেলসে পড়ানোর প্রয়োজন নেই, কারণ এই নিউমেরিক্যাল প্রশ্নটাই দুটো অ্যাপ্রোচে করা যায়। একটা অ্যাপ্রোচে হচ্ছে এই পি এর যে মানগুলো বেরোলো এর মধ্যে যেটা ম্যাক্সিমাম মানটা সেটা কারেক্ট, সেটাকে বলা হয় হচ্ছে লোয়ার বাউন্ড থিওরেম, ঠিক আছে, ম্যাক্সিমামটা কারেক্ট। আমি তোমাদের আপার বাউন্ড থিওরেম দিয়ে, এই যে কালকেও যে প্রসেসে প্রশ্নগুলো করিয়ে গেছি সব আপার বাউন্ড থিওরেম দিয়ে, ঠিক আছে। এবার আপার বাউন্ড কি লোয়ার বাউন্ড কি এগুলোর মধ্যে তোমরা ঢুকো না, দুটো পদ্ধতিতেই রেজাল্ট এক আসে। তোমাদের এখন আর খুব একটা সময় নেই পরীক্ষার আগে, এই একটা পদ্ধতি ফলো করে যাও, ঠিক আছে। আমি যে স্ট্যান্ডার্ড অবধি করিয়ে দিচ্ছি এর চেয়েও সোজা কোশ্চেন পরীক্ষা হলে পাবে। তাহলে কেস 1-এ আমি কি বলবো, এ বি আর সি এই 3টে পয়েন্টে হিঞ্জ হয়েছে, ঠিক আছে, এ বি আর সি। তাহলে ডায়াগ্রামটা আঁকি, এটা কেস 1, কেস 1, ঠিক আছে। তাহলে ডায়াগ্রামটা আঁকলাম, এ পয়েন্টে একটা হিঞ্জ হয়েছে তোমার, কোথায় কোথায় বললাম, এ বি আর সি, বি পয়েন্টে একটা হিঞ্জ হয়েছে আর সি পয়েন্টে একটা হিঞ্জ হয়েছে, ঠিক আছে। এই 3টে পয়েন্টে হিঞ্জ হয়েছে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট আর ডি পয়েন্ট। তোমার বি পয়েন্টের ওপর লোড রয়েছে 1.2 পি, বি পয়েন্টের ওপর কত লোড রয়েছে 1.2 পি। তোমার সি পয়েন্টের ওপর কত লোড রয়েছে, সি পয়েন্টের ওপর লোড রয়েছে পি, ঠিক আছে। যেহেতু বি আর সি এই দুটো পয়েন্টে হিঞ্জ আছে এবং হিঞ্জের ওপর লোড রয়েছে, এই লোডের জন্য হিঞ্জটা শিফট করবে, ঠিক আছে, হিঞ্জটা শিফট করবে তোমার এ বি সি। একটু দাঁড়ো, একটু এটাকে ইজি করে করা, এ বি আর সি তো ঠিক আছে, এটা ইজি হবে, এর চেয়ে আর ইজি কি, ঠিক আছে। তাহলে বি পয়েন্টের হিঞ্জটা মাঝখানে এখানে চলে এলো, ঠিক আছে, বি পয়েন্টের হিঞ্জ মাঝখানে এখানে চলে এলো, এই হলো আমাদের স্ট্রাকচারটা, ঠিক আছে। তাহলে আর বি পয়েন্টে এই হিঞ্জটা নেই, বি পয়েন্টটা নিচে তোমার চলে এসেছে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই হচ্ছে তোমার কম্বিনেশনটা, ঠিক আছে, দেখতে এরকম হয়েছে। এবার কালকেও বলেছিলাম ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের একটা কনসেপ্ট বলেছিলাম, সেম কনসেপ্ট আমি করব। আমার ইনিশিয়ালি বিমটা কি ছিল, হরাইজেন্টাল ছিল, ঠিক আছে, কিন্তু হিঞ্জের যেটা ফাইনাল লোকেশন সেখান থেকে একটা হরাইজেন্টাল লাইন টানবো। তাহলে এই বি পয়েন্ট থেকে একটা আমি হরাইজেন্টাল লাইন টানলাম,
হরাইজেন্টাল লাইন টানলাম, এর সাপেক্ষে আমি কতটা রোটেট হলো, ঠিক আছে, ফাইনাল পজিশনে গিয়ে, এটা এটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা ফাইনাল পজিশন, ঠিক আছে, পজিশন। আর এই হরাইজেন্টালটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল পজিশন। এই ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যেতে গেলে কতটা রোটেট করতে হলো তোমার বিমটাকে, সেটা ক্যালকুলেট করব। তাহলে এটুকুন হচ্ছে, এই হলো থিটা, এই হলো থিটা, আর এই হলো থিটা, এই দুটো এই রোটেট করলো। কালকে একটা জায়গা পড়েছিলাম, ঠিক পড়িয়েছিলাম, যে এইটা তোমার থিটা, এটা তোমার অ্যাকচুয়ালি ইনিশিয়াল লাইন, এটা ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইন, ঠিক আছে। তুমি এবার বলতে পারছো বা এভাবে তোমার চিন্তা করতে পারছো যে স্যার তাহলে দুটো ইনিশিয়াল লাইন কেন হলো? আরে এই বি পয়েন্টটা, যে বি পয়েন্টের তো একটা ইনিশিয়াল লাইন ছিল, আর এই এ পয়েন্ট আর সি পয়েন্টে এদেরও তো একটা ইনিশিয়াল লাইন ছিল। তাহলে বি পয়েন্টের ইনিশিয়াল লাইন থেকে বি পয়েন্টে হিঞ্জ হওয়ার জন্য তার সাথে যে দুটো তোমার লেগ রয়েছে সেগুলো কতটা রোটেট করলো, ঠিক আছে। এই থিটা গুলো লিখলে, আর এ আর সি এরা তার ইনিশিয়াল থেকে ফাইনালে কতটা রোটেট করলো, তাহলে সি এখানে থিটা রোটেট করলো, ঠিক আছে। এবার এর মান কত হবে, এই ক্যালকুলেশনটা অলরেডি আমি কালকে করিয়েছি, কিন্তু কত হবে এর মান দেখি পারো কিনা। (0.5/0.2L) অপূর্ব কত হবে বলো? অপূর্ব ছিল কালকে ক্লাসে? হ্যাঁ স্যার, কালকে ক্লাসে ছিল। কত হবে এই এর যে থিটাটা, এটা কত হবে? ভেরি ইজি তো, না পারার তো কিছু নেই। দেখছি স্যার। করো, ক্যালকুলেশন করো, আমি বসে থাকি। মুখে মুখে করো, কি ক্যালকুলেশন করছো তো? স্যার বিসি লেন্থটা 0.3 আছে তো? এই লেন্থটা দাঁড়াও, লেন্থটাও আমি মেনশন করে দিচ্ছি। এটা হচ্ছে এ বি হচ্ছে 0.2L আর বিসি হচ্ছে 0.5L, 0.5L। এবার বলো হ্যাঁ স্যার, তাহলে 0.5/0.2 কত হচ্ছে? আমার কাছে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিয়ে বসো। দাঁড়াও 2.5। দাঁড়াও, 2.5 ক্যালকুলেটরটা নিয়ে, 2.5 ইনটু থিটা। 2.5 আছে না, মোবাইলও নেই, ক্যালকুলেটরও নেই আমার কাছে। যাই হোক, তোমরাই বললে কিন্তু, ঠিক আছে। এটা 2.5 ইন্টু থিটা। দেখো কালকে এই জায়গাটা বলেছিলাম, তাহলে এই থিটাটার মান কত হবে? এই থিটাটার মান হবে 2.5 ইন্টু থিটা। এইগুলো ইনিশিয়াল থেকে ফাইনাল কতটা রোটেট করলো, ঠিক আছে, হিঞ্জ তৈরি হওয়ার জন্য, সেটা বের করে ফেললে। এবার তোমাকে কি বের করতে হবে? এবার বের করতে হবে এই বি পয়েন্ট। এবার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটার এই যে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে এলো তোমার স্ট্রাকচারটা, কেন এলো? এই 1.2p লোড অ্যাপ্লাই হয়েছিল বলে বি পয়েন্টে, ঠিক আছে। কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া কি করবে, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া বা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, সরি মোমেন্ট অফ ইনার্শিয়া বললাম, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বলতে গিয়ে, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স করবে মেটেরিয়ালের মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, আবার ফাইনাল পজিশন থেকে এই বিমটাকে ইনিশিয়াল পজিশনে নিয়ে আসার চেষ্টা করবে। তাই করবে তো? তাহলে কি হবে? একটা মোমেন্ট তোমার তৈরি করবে বিম মেটেরিয়াল। সেই বিম মেটেরিয়ালের মোমেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? এই থিটার যে ডাইরেকশন, ঠিক তার অপোজিট দিকে তোমার বিম মেটেরিয়ালের মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ডাইরেকশন হবে। তাহলে বিম মেটেরিয়ালের মোমেন্ট অফ ডাইরেকশনের রেজিস্ট্যান্স হচ্ছে এই আর এই, ঠিক আছে, এই আর এই। তাহলে এই গেল হচ্ছে এমপি, এমপি আর এমপি। তাহলে এমপি কেন তৈরি হলো এই জায়গাটা কিন্তু বুঝেছো, ঠিক আছে। আর কোথায় কোথায় তৈরি হবে? আর এখানে একটা এমপি তৈরি হবে, এখানে একটা এমপি তৈরি হবে, আর এই পয়েন্টে একটা এমপি তৈরি হবে। এই চারটে পয়েন্টে হিঞ্জ রয়েছে, এই পয়েন্টে একটা এমপি তৈরি হবে, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেট করব এই পি এর মানটা। অবশ্যই তো পি এর মানই তো তোমাকে ক্যালকুলেট করতে হবে, একটা বিম ম্যাক্সিমাম কতটা লোড ক্যারি করতে পারে, এটাই তো ক্যালকুলেট করা, আর তো কিছু আমি ক্যালকুলেট করব না। এবার চলো পি এর মানটা ক্যালকুলেট করছি। কিভাবে ক্যালকুলেট করব? এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু ইন্টারনাল ওয়ার্ক ডান, এভাবেও লিখতে পারো, বা এক্সটার্নাল ওয়ার্ক ডান মাইনাস ইন্টারনাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0, এটাই তুমি লেখো। তুমি এভাবে লেখো যে এক্সটার্নাল ওয়ার্ক ডান, এক্সটার্নাল ওয়ার্ক ডান মাইনাস
ইন্টারনাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0 তুমি লিখলে। তাহলে তোমার এক্সটার্নাল ওয়ার্ক ডান কেন হচ্ছে, এই এক্সটার্নালি যে লোড আসছে 1.2p তার জন্য যেই ওয়ার্ক ডান সেটা তোমার এক্সটার্নাল ওয়ার্ক ডান। তাহলে এই বি পয়েন্টটা এই ডেল্টা মুভমেন্ট করেছে, এই বি পয়েন্টটা এখানে ডেল্টা মুভমেন্ট করেছে, ঠিক আছে। তাহলে এক্সটার্নাল তোমার ওয়ার্ক ডান কত, এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছে 1.2p ইন্টু ডেল্টা, ঠিক আছে, হলো। এবার তোমার ইন্টারনাল ওয়ার্ক ডান কত, ইন্টারনাল ওয়ার্ক ডান হচ্ছে এই 2.5p ইন্টু থিটা, 2.5p কেন বলছি, 2.5 থিটা ইন্টু এমপি, ঠিক আছে। তাহলে তোমার ইন্টারনাল ওয়ার্ক ডান হচ্ছে এমপি ইন্টু 2.5 থিটা। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আগে আপনি এখানে মাইনাস চিহ্ন কেন লিখলেন? দেখো, রোটেশনের ডাইরেকশন আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ডাইরেকশন দুটো অপোজিট, এই জন্য আমাদের এই নেগেটিভ সাইনটা এলো। একদম ক্লিয়ার এই জায়গাটা, ঠিক আছে। ব্যাস, এরপরে বাদবাকি ভ্যালুগুলো লিখে দিই। তাহলে 1.2p ইন্টু ডেল্টা লিখলাম, তারপরে লিখলাম হচ্ছে তোমার এমপি ইন্টু 2.5 থিটা, আর নিচেও এখানে রয়েছে একটা মাইনাস এমপি, সাদা পেন দিয়ে লিখছিলাম তো, এমপি ইন্টু 2.5 থিটা মাইনাস এমপি ইন্টু থিটা, মাইনাস এমপি ইন্টু থিটা, তারপর মাইনাস এখানে কত, এখানে এমপি ইন্টু থিটা, মাইনাস এমপি ইন্টু থিটা। ব্যাস, তুমি লেখো। তাহলে এখানে কালকে এই জায়গাটাও বলেছিলাম যে 1.2p, এখানে এই ডেল্টার মান কত হবে, এটা শুধুমাত্র এটা কোন ক্লাসে শিখি, এটাও ক্লাস 7-8-এ শিখি আমরা, ঠিক আছে। দাঁড়াও, ফোনটা অন আছে কেন এখানে, এটাও আমরা 7-8-এ শিখি এই ডেল্টার মান ক্যালকুলেশন করা। এই ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই ট্রায়াঙ্গেলটা থেকে তোমরা ডেল্টার মানটা ক্যালকুলেশন করে নিতে পারবে, ঠিক আছে। যেমন ট্যান থিটা সমান সমান ডেল্টা বাই এটা কত 0.5l, তাহলে 0.5l। তাহলে থিটার মান খুব ছোট হলে ট্যান থিটা সমান সমান থিটা ধরলাম, অতএব ডেল্টা সমান সমান 0.5l ইন্টু থিটা, ঠিক আছে। তাহলে ডেল্টা তুমি লিখলে 0.5l ইন্টু থিটা। এবার দেখো, এটা 2.5 ইন্টু থিটা, 2.5 ইন্টু থিটা, তাহলে হলো 2.5 ইন্টু থিটা, 2.5 ইন্টু থিটা, 2.5 ইন্টু থিটা, আর একটা একটা করে মান আছে, ইকুয়ালস টু 0 লিখিনি, ইকুয়ালস টু 0। তাহলে -7 এমপি ইন্টু থিটা সমান সমান 0। এখান থেকে তুমি পি এর মানটা ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে তোমার পি এর মান কত আসবে, পি এর মান ইকুয়ালস টু 7 এমপি ইন্টু থিটা ডিভাইডেড বাই আসবে 1.2 কে তুমি গুণ করো 0.5 দিয়ে, 0.6 হচ্ছে 5 বারং 60, হ্যাঁ 0.6 এল ইন্টু থিটা। তুমি এই থিটা কাটো, তোমার মান কত আসছে 7 ডিভাইডেড বাই 0.6 করো তো কত আসছে দেখো তো, আমি ক্যালকুলেটর নিয়ে বসিনি, দাঁড়াও 7 বাই 0.6 কত আসছে 11.67 এমপি ইন বাই এল, ঠিক আছে। এই তোমার পি এর মান তুমি ক্যালকুলেশন করলে সেম পদ্ধতিতে বাদ বাকি হিঞ্জগুলো তুমি ইউজ করো, এ বি আর ডি এই তিনটে পজিশনে হিঞ্জ ইউজ করো, এই পজিশনে হিঞ্জ ইউজ করে তুমি পি এর মান ক্যালকুলেশন করো। এই কেস 1টা যেটা দেখালাম সেম পদ্ধতিতে আমি পি এর মানগুলো লিখে দিচ্ছি, বাড়িতে করো, ঠিক আছে। আমি তো করে দিতে পারি, কিন্তু করলে এটা আরো 15-20 মিনিট সময় চলে যাবে, এটা করাতে এই ক্লাস শেষের পথে চলে যাবে। এটা তুমি ক্যালকুলেশন করো, যদি করতে অসুবিধা হয় আমাকে, তোমাদের তো বলেছি যে জায়গাটাতে অসুবিধা হবে তোমরা তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে কানেক্টেড, খাতার পাতার ছবি তুলে একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে যে স্যার এই জায়গাটাতে পারছি না, আমি সেখান দিয়ে অ্যান্সার দিয়ে দেবো। দ্বিতীয় কেসের পি এর মান তুমি বের করো, দ্বিতীয় কেসের পি এর মান যদি তুমি বের করো তাহলে পি এর মান হবে 7.937
এমপি বাই এল, আমি নিজে এগুলো সব করেছি, ঠিক আছে, এমপি বাই এল, এবং থার্ড কেসের তুমি পি এর মান বের করো, তুমি পাবে 7.092 এমপি বাই এল। এবার এই তিনটের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু 7.092 এমপি বাই এল, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এইভাবে যদি পয়েন্ট লোড থাকে তাহলে করতে হয়। এবার গতকাল যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে কোশ্চেনটা এসেছিল 2020-তে, ওটা তো একদম সোজা। দেখো এই লেভেলের কোশ্চেন যদি করে নাও তুমি, তাহলে এই জাতীয় কোশ্চেনে কি আছে, এই কোশ্চেনটা আমি এই কোশ্চেনটা করাবো না, আমি কোশ্চেনটা গতকালও আমি করিয়েছি, আমি জাস্ট ডায়াগ্রামটা একবার তোমাদের এঁকে দিচ্ছি, এই ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি, কোথায় কোথায় হিঞ্জ তৈরি হয়, এটাই তো রয়েছে, এটাই রয়েছে। এখানে পিলোড পড়লো, পিলোড পড়লো এ পয়েন্ট বি পয়েন্ট, বি পয়েন্ট কেটাকে বলেছে এ পয়েন্ট বি পয়েন্ট, ডিস্টেন্সগুলো L/2 L/2। তাহলে দেখো কত ইজি প্রশ্ন এটা, তুমি একটু হায়ারের কোশ্চেন করে গেলে এগুলো কিছুই না। তোমাদের স্ট্রাকচার অ্যানালাইসিস সব আমি এমন লেভেল অবধি কোশ্চেন আমি করিয়ে রাখবো যে ফাইনাল পরীক্ষায় অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত, যে আমার কাছে করেছো অনুশ্রী, কত হবে এই পার্টিকুলার স্ট্রাকচারটা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি? তাহলে 1 হবে। তাহলে এখানে কটা হিঞ্জ প্রয়োজন? দুটো। তাহলে দুটো হিঞ্জ প্রয়োজন, ঠিক আছে, দুটো হিঞ্জ। কালকে আমি এই জায়গাটা উল্লেখ করিনি ক্লাসে, এই দুটো হিঞ্জ কেন প্রয়োজন, দুটো হিঞ্জ না এই কালকে কিন্তু বলিনি, ঠিক আছে, যে স্ট্যাটিক ইনডিটারমিনেসি 1 আসছে সেহেতু তোমার দুটো হিঞ্জ প্রয়োজন। কেউ যদি ওই কনসেপ্টটাও না জানে যে স্ট্যাটিক অফ ইনডিটারমিনেসি থেকে আমরা হিঞ্জের পরিমাণ বের করি, তাহলেও চলবে। কিভাবে চলবে? আমরা হিঞ্জ কোথায় কোথায়, সুইটেবল লোকেশন অফ হিঞ্জ, কালকে একটা জায়গায় পড়িয়েছিলাম, ওই সুইটেবল লোকেশন অফ হিঞ্জ থেকে হিঞ্জের লোকেশনগুলো ইউজ করে ফেলতে পারবে। কালকে বলেছিলাম যে এই ফিক্সড যে পয়েন্টটা রয়েছে, ফিক্সড পয়েন্টে আমাদের একটা হিঞ্জ তৈরি হয়, আর এই পয়েন্ট লোডের নিচে একটা হিঞ্জ তৈরি হয়, এই পয়েন্ট লোডের নিচে। আর যেহেতু বি পয়েন্টটাতে তো নিজেই একটা প্রপ রয়েছে, এখানে আর আলাদা করে কি হিঞ্জ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা পি লোড পড়লো, পি লোড, ঠিক আছে, এই একইভাবে এটাকে এভাবে ভাগ করবে, এই রোটেশন দেবে, রোটেশন দিয়ে এমপি দেবে এদিকে, ঠিক আছে, এমপি দেবে তোমার এদিকে হচ্ছে তোমার থিটা, এদিকে একটা এমপি দেবে, এই এমপি দিয়ে ক্যালকুলেশন করবে। এই কোশ্চেনটা আরেকবার কেন বললাম, গতকাল আমি তোমাদের এই ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি 1 আসছে বলে দুটো হিঞ্জ ইউজ করলাম সেটা বলিনি, আমি তোমাদের জাস্ট হিঞ্জের সুইটেবল লোকেশন দিয়ে বলেছিলাম অ্যানালাইসিস করতে। আজকে কেন দুটো হিঞ্জ তৈরি হলো তারও আমি পারফেক্ট কন্ডিশনটা বলে দিলাম। এই হয়ে গেল ব্যাপার। আরেকটা কোশ্চেন তোমাদের করিয়ে দিই ইউডিএল দিয়ে। হ্যাঁ বলো, কেউ কিছু বললে? হ্যাঁ স্যার বলো। স্যার ওই স্ট্যাটিক ইনডিটারমিনেসিটা 1 কি করে বেরোলো, মানে ওটা আমি এর পরের ক্লাসে, আমি তো বললাম যে ডিগ্রি অফ স্ট্যাটিক পড়োনি তো, কি করে বুঝবে, ঠিক আছে, পড়োনি তো আমার কাছে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কি করে 1 হলো, এটা পড়াবো এটা। স্যার কে বলছো? স্যার পিকু। হ্যাঁ পিকু বলো। ডিএসআই ছাড়া কি ডাইরেক্ট বের করা যাবে? দেখো গতকাল যেরকম বের করছিলেন না, ছোট ছোট তুমি ফ্রেম যদি দেয় পরীক্ষার হলে, ঠিক আছে, যেরকম দেয় অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে, তাতে বের করা যাবে, কিন্তু একটু বড় যদি দিয়ে দেয় এই পার্টিকুলার জায়গাটা, এই কোশ্চেনটা ধরো দিয়ে দিল, এই জাতীয় একটা কোশ্চেন তোমাকে বলে দিল, ঠিক আছে, তাহলে তুমি কটা হিঞ্জ কি করে পারবে? এখানে তো তুমি বলতে পারো যে আমার 4টে হিঞ্জ দরকার, ঠিক আছে, এই এ পয়েন্টেও হিঞ্জ হতে পারে, বি পয়েন্টেও হিঞ্জ হতে পারে, সি পয়েন্টেও হিঞ্জ হতে পারে, ডি পয়েন্টেও হিঞ্জ হতে পারে। 4টে জায়গায় তো সুইটেবল লোকেশন হিঞ্জের জন্য, কিন্তু আমি তো 3টে হিঞ্জ দিয়ে করছি, এখানে আমি 3টে হিঞ্জ দিয়ে করছি, তাহলে তোমার মনে প্রশ্ন আসবে না 4টে হবে না 3টে হবে? তুমি এই জায়গাটাই তো ক্লিয়ার হবে না ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি দিয়ে না করলে। স্যার এখানে তো ডাইরেক্ট বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম 4টে হিঞ্জ হতে পারে। ম্যাক্সিমাম কোথায় 4টা? হ্যাঁ ম্যাক্সিমাম, আমি মিনিমাম নাম্বার দিয়ে তো করব, মিনিমাম ম্যাক্সিমামে কেন যাব, মিনিমামে যাব আমি একবারে তাহলে বেরিয়ে আসবে স্যার? না না, তুমি ডিগ্রি অফ স্ট্যাটিক যেই ধরনের কোশ্চেন দেবে পরীক্ষাতে, তুমি চোখে ফ্রেম দেখে, আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসিটা পড়ে নাও ক্লাসটা, ঠিক আছে, একদম চোখে দেখে বলে দেবে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত হয়। এবার একটা ইউডিএল করিয়ে দিচ্ছি। তোমার পোস্টিং কোথায় এখন?
স্যার ঝাড়গ্রাম গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকে আছি। পড়ার সময় পাও? ব্লক মানে তো বিডিওর আন্ডারে। ভিডিও প্লাস পিএইচি দুটোর কাজ চলছে জেজেএম এর। এই মানে এই হচ্ছে তো পিএইচির পোস্টিং একটা খারাপ, ওদের বিডিওর আন্ডারে ডাইরেক্ট দেয়। এটা স্যার সমস্যা, দুটো এটাই বস হয়ে গেলে আরো এটা, সমস্যা। হ্যাঁ দুটো বস হয়ে যায়, তো দুটো বস হয়ে গেলে, এবং যারা পার্মানেন্ট পিএসসি স্টাফ তাদের কিন্তু একদম দেওয়া উচিত না ইয়ের আন্ডারে, তোমার বিডিওর আন্ডারে, কারণ তোমরা ভার্টিক্যাল ডিপার্টমেন্টের স্টাফ, ঠিক আছে? তোমাদের কেন যে এই নিয়ে তো অনেক আন্দোলনও রয়েছে তোমাদের ইয়ে থেকে। আচ্ছা দেখো এখানে এই পার্টিকুলার কোশ্চেনটা করাচ্ছি, ঠিক আছে? এই পার্টিকুলার কোশ্চেনটা ইউডিএল রয়েছে, এর ক্ষেত্রে ডাব্লিউ ইউ এর মান কত হবে? দাঁড়াও, এটা হচ্ছে এল হচ্ছে তার লেন্থ, এল হচ্ছে লেন্থ, ডাব্লিউ ইউ হচ্ছে লোড, ঠিক আছে? ডাব্লিউ ইউ লোড। এবার হিঞ্জের লোকেশন দেখো, তাহলে এখানে হিঞ্জ কোথায় হবে? তাহলে আচ্ছা বলো, নিজেরাই বলো এখানে হিঞ্জ কোথায় কোথায় হবে? কালকেও পড়িয়েছিলাম, কালকে কনসেপ্ট যখন তৈরি করি প্লাস্টিক অ্যানালাইসিসে তখন বলেছিলাম যে এরকম যদি একটা ফিক্সড বিম থাকে এবং ইউডিএল থাকে, তাহলে কোথায় বলেছিলাম বলো তো? ওই মোমেন্টের রিডিস্ট্রিবিউশন কনসেপ্টটা পড়ানোর সময় বলেছিলাম। তাহলে এখানে আমাকে বলো যে হিঞ্জের সুইটেবল লোকেশন কোথায় হবে, নিজের আগে বলো। আর মিড স্প্যানে। কোথায় কোথায় হবে? ফিক্সড এন্ড দুটোতে আর মিডিলে। ঠিক আছে। আচ্ছা কোথায় আগে তৈরি হবে? যদিও এটা দরকার নেই এই কোশ্চেনটা সলভ করার জন্য, এটা বলেছিলাম কালকে। কোন জায়গাতে দুটো ফিক্সড এন্ডে আগে তৈরি হবে? দুটো ফিক্সড এন্ডে আগে হিঞ্জ তৈরি হবে। ক্লিয়ার তো ওই জায়গাগুলো? তাহলে তো অনেকে কনফিউজ এখানে এসে, আরে হিঞ্জ কোথায় তৈরি হয়েছে? হিঞ্জই যদি না বসাতে পারি তাহলে অঙ্কটা করবোটা কি করে? এই দুটো পয়েন্টে হিঞ্জ হলো আর মিড পয়েন্টে হিঞ্জ হলো, ঠিক আছে? একই রকম ক্যালকুলেশন, কিন্তু হ্যাঁ যদি ইউডিএল না দেখে যাও তাহলে পারবে না, ঠিক আছে? ক্যালকুলেশনের ধাঁচ একই রকম। আচ্ছা প্রসূন ক্লাসে আছো? হ্যাঁ স্যার, কালকে ছিলে? কালকে লাস্টের দিকে গিয়ে আমার নেট শেষ হয়ে গেছিল। ওকে ওকে ওকে, অতক্ষণ তো কোনোদিনও আগে পড়াইনি ক্লাসে। এবার কালকে আমি ঠিক করেছিলাম এই কিছু ক্লাসে এগুলো শেষ করতে হবে, যেমন ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসিটাও চেষ্টা করবো একদিনেই শেষ করে দেওয়ার। দেখি 7 তারিখের কি রায় হচ্ছে সুপ্রিম কোর্টের। এই গেল, ঠিক আছে? আচ্ছা কালকে অবশ্যই তোমরা ওরা ঠিক বলেছিলে জানো তো, যে তোমার ওই ইন্টারনাল আর এক্সটার্নালটা আমি উল্টোটা ধরছিলাম, ঠিক আছে? পরে আমি এসকে দুগ্গালের বইয়ে দেখলাম না ওরাও ঠিক বলেছে। আমি তখন করার সময় উল্টো মানে অ্যান্সারগুলো হয়ে যাচ্ছিল, উল্টো ধরেও অ্যান্সার হয়ে যায়। এ তো কোনোটাকে পজিটিভ কোনোটাকে নেগেটিভ ধরে কিচ্ছু এগুলো ম্যাটার করে না। আমি পরে দেখলাম তোমরা ঠিক বলেছিলে ওটা ক্লাসে। থ্যাংক ইউ। এই আজকে দেখো আমি এটাই করেছি, এই এক্সটার্নাল ওয়ার্ক ডান আর ইন্টারনাল। আমি তোমাদের বলতে গিয়েও নিজেও পড়ার সময় ভাবছিলাম যে এক্সটার্নাল ওয়ার্ক ডান তো এক্সটার্নাল ফোর্সের জন্য হচ্ছে, ইন্টারনাল কে দেয়? মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের জন্য ইন্টারনাল, ঠিক আছে? তাহলে যে হয়তো স্টিলের কিছু অ্যাজাম্পশন রয়েছে, এটাকে এক্সটার্নাল ওটাকে ইন্টারনাল ধরে। বইয়ে যখন লিখেছে এসকে দুগ্গলের বইয়ে ঠিকই লিখেছে। তারপরে আমি দেখলাম যে না, আমি নিজে বইয়ে যখন পড়েছিলাম ওই জায়গাটা স্কিপ করে গেছি। পরে কি মাথায় এসেছিল ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে ভুল একটা ক্যারেক্টার বলেছিলাম আর কি। যাই হোক, তাহলে এই এবি বিমের মধ্যে 3টে হিঞ্জ তৈরি হলো, ঠিক আছে? এবার এদের ইনিশিয়াল পজিশন থেকে এই থিটা, এই গেল হচ্ছে থিটা, আর এই হচ্ছে থিটা, এই থিটা থিটা, এই দিকে তোমার হবে থিটা, এদিকে তোমার হবে থিটা, হলো, ঠিক আছে? এবার এমপি গুলো লিখে দিই। এই হচ্ছে একটা এমপি, এই এমপি, এদিকে একটা এমপি, আর এই একটা এমপি, এই 4টে তোমার মোমেন্ট তৈরি হলো, ঠিক আছে? এই ক্যালকুলেশনে দেখো কি করবে। আচ্ছা কোন জায়গাটাতে অসুবিধা হবে বলো তো? এখানে একটা স্ট্রিপ নাও, একটা ছোট একটা স্ট্রিপ কনসিডার করো, একটা ছোট স্ট্রিপ কনসিডার করো। এই ছোট স্ট্রিপটার যেটা এটা ধরো হচ্ছে ডেল এক্স, এটা ডেপটাই ছোট স্ট্রিপটার ধরো ডেল এক্স, ঠিক আছে? আর এর
এটা ধরো হচ্ছে ডিএক্স, এটা ধরো ডিএক্স, ঠিক আছে। তাহলে লোডটা কত পড়বে? তাহলে লোডটা পড়বে সামেশন অফ ডাব্লিউ এই ডিএক্স লোডের মধ্যে পড়ছে, ঠিক আছে, ডিএক্স লেন্থের মধ্যে পড়ছে, ডাব্লিউ ইন্টু ডিএক্স, ঠিক আছে, ডাব্লিউ ইন্টু ডিএক্স। আর এর তোমার ডেপথটা কত? এর ডেপথ হচ্ছে তোমার ডেল এক্স, এর ডেপথ হচ্ছে ডেল এক্স, ঠিক আছে। এই হচ্ছে ইউডিএলটা, টোটাল ইউডিএল এর ভ্যালুটা আমি ক্যালকুলেশন করলাম, এই টোটাল ইউডিএল এর ভ্যালু ক্যালকুলেশন করলাম। এবার আসো, এই ইউডিএল এর সঙ্গে কিন্তু এই মোমেন্টের কোনো সম্পর্ক নেই। টোটাল ইউডিএল এই পার্টিকুলার বিমটার মধ্যে কিভাবে অ্যাক্ট হচ্ছে সেটা আগে লিখলাম। এবার এক এক করে লিখি। এবার এদিক দিয়ে শুরু করছি, এ পয়েন্ট থেকে শুরু করছি, মাইনাস এমপি ইন্টু থিটা, ঠিক আছে। এবার মাইনাস এমপি ইন্টু থিটা, 4টে এমপি ইন্টু থিটা হবে, মাইনাস এমপি ইন্টু থিটা মাইনাস এমপি ইন্টু থিটা ইকুয়ালস টু 0, ঠিক আছে, হয়ে গেল। প্রথমে হচ্ছে তোমার এক্সটার্নালটা লিখলাম, এক্সটার্নাল, ঠিক আছে, তারপরে ইন্টারনালগুলো লিখলাম, ঠিক আছে, এরকম থাক। আবার ব্র্যাকেট দিই না, ব্র্যাকেট দিলে তোমার ওই মাইনাস কমন নিয়ে প্লাস একটা লাইন এক্সট্রা লিখতে হবে। এখান থেকে করছি কি, এটুকুন পোর্শন থেকে তোমার ডাব্লিউ কমন নিয়ে নিচ্ছি, ডাব্লিউ কমন নিলে তোমার কি পড়ে থাকে, ডেল এক্স ইন্টু ডিএক্স, ডেল এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। তার মানে কি, এই হ্যাচিং পোর্শনটার, যেটা সবুজ রঙের হ্যাচিং করেছি, এই হ্যাচিং পোর্শনের এরিয়াটা পড়ে থাকে, তার সামেশন, ঠিক আছে, মাইনাস 4 এমপি ইন্টু থিটা ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, এই ডেল এক্স ইন্টু ডিএক্স এর সামেশন, একে আমি লিখতে পারি না এরিয়া আন্ডার এই তোমার ইউডিএল, ইউডিএল এর আন্ডারে যেই ট্রায়াঙ্গুলার শেপটা হলো, সেই টোটাল ট্রায়াঙ্গুলার শেপের এরিয়া, এটাই তো এর সামেশন। তাহলে একে আমি ভাষায় লিখছি ডাব্লিউ ইন্টু এরিয়া, এরিয়া আন্ডার ইউডিএল লোড, ইউডিএল লোড, ঠিক আছে, এরিয়া আন্ডার ইউডিএল লোড ইকুয়ালস টু 4 এমপি ইন্টু থিটা। ব্যাস, এরিয়া আন্ডার ইউডিএল লোড। তাহলে তুমি ক্যালকুলেশনটা করো, ডাব্লিউ ইন্টু হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এল, আর উচ্চতা কত, এখানে এই ডেল্টাটার মান কত হবে, ডেল্টার মান কত হবে এখানে, L/2 ইন্টু থিটা, L/2 ইন্টু থিটা, এটা হচ্ছে L/2, তাহলে হাফ ইন্টু এল ইন্টু L/2 ইন্টু থিটা ইকুয়ালস টু 4 এমপি ইন্টু থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে ডাব্লিউ এর মান আসছে তোমার 16 এমপি বাই এল স্কোয়ার, এই হয়ে গেল অ্যান্সার। দেখো, প্রসিডিওরটা জানতে হবে। আগের বার পিএসসি পরীক্ষাতে তোমার পয়েন্ট লোড দিয়ে দিয়েছিল, এবার একটা ইউডিএল দিয়ে দিতেই পারে, ঠিক আছে। প্রসিডিওরটা তুমি জেনে গেলে, ঠিক আছে, এবার তুমি পারবে। পরীক্ষা হলে গতকালকের ক্লাস, আজকের ক্লাস, এই দুটো ক্লাস মিলিয়ে, আজকে তো বেশিক্ষণ পড়লাম না, আজকে কতক্ষণ পড়লাম, আজকে 40-45 মিনিট পড়লাম, যেটুকুন পড়লাম প্লাস্টিক অ্যানালাইসিস, এর বাইরে কিচ্ছু পাবে না পরীক্ষায়। নিজে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, গেটের কোশ্চেন দেখবে, ঠিক আছে, নিজেই বুঝতে পারবে, আমার আর কি বলার আছে, ঠিক আছে। ওকে, এবার আমি ফ্লুইড মেকানিক্সটা স্টার্ট করব। ক্যামেরাটা বন্ধ করছি। আমি যদি দেখি যে এর পরের, মানে এর পরের কেন বলছি, এই তোমাদের, দাঁড়াও একটু দাঁড়াও, রেকর্ডিংটাও স্টপ